রিপোর্টারদের হয়তো একটু বেশি হচ্ছে এই কারণে আজকে অনুষ্ঠানের আমি কিন্তু কাউকে সম্বোধন করি না, খেয়াল করছেন আপনারা? কেন করি না জানেন? জিয়া রহমান সাহেব একেবারে অবগত এই সম্বোধনের পালায় ওরা মিটিংয়ের অর্ধেক সময় সম্বোধনে চলে যায়। একজন নেতা এই কথাটা বলতে বলতে চেষ্টা করছি সম্বোধনের পালাটা বন্ধ করা যায়। একজন নেতা যখন বক্তৃতা দিচ্ছে, জিয়া রহমান সাহেব বসে আছে, বক্তৃতা দিচ্ছে, একটা লম্বা সম্বোধন করা ওর সম্বোধন শেষ হওয়ার পরে জিয়া রহমান সাহেব বলছে, লিডার আপনার সময় শেষ, আপনি বসে যান। এই কথাটা এই জন্য বললাম যে আমাদের রাজনীতি কিন্তু কোন পরিবর্তন হচ্ছে, এখনো সম্বোধন সম্বোধন সম্বোধন, তারপর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রহমান সাহেবের এই বিষয় আমরা কিন্তু ফিরিয়ে আনতে হবে। এগুলো এখন কিন্তু কারো সময় নাই এখানে আপনি সম্বোধন করবেন, আপনি জিন্দাবাদ জিন্দাবাদ করবেন, এই সময় এখন কারোর নাই, মানুষের এই ধৈর্য নেই। এই জন্য উনি বহুদিন আগে এই জিনিসগুলো বুঝতে পেরেছি, আমরা কিন্তু আজকে অনেকে বুঝতে পারতেছি, এখনো বুঝতে পারছি। বাংলাদেশের বিশেষ করে আজকে আমি একটা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতরণ করার পরে বাংলাদেশের জনগণের মনোযোগ যে বিশাল পরিবর্তন হয়েছে, প্রত্যাশা কোথায় গিয়ে পৌঁছেছে, আকাঙ্ক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোন রাজনীতির কোন ভবিষ্যৎ নাই, কোন রাজনৈতিক দলেরও কোন ভবিষ্যৎ। এটা একদম পরিষ্কার ধারণা যদি আমরা ধারণ করতে না পারি, এই আকাঙ্ক্ষাকে, এই পরিবর্তনকে আনতে না পারি, তাইলে আমাদের জিয়া রহমান সাহেবের দেশ গড়া হবে না। উনি যেটা করে গেছেন, ওনার পর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন, তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটু মুক্ত অবস্থায় পেয়েছি। কিন্তু দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের আদর্শ, উদ্দেশ্য, স্পিরিট, তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটন, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছেন। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে মধ্যে আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করেছে, আমেরিকার দর্শন কি হবে, ভাবনা কি হবে, চিন্তা হবে করেছে। জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। He was not just a politician and president. এটা আমি যে কথাগুলো যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিল। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতি করতে না রেখে উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম। একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে 4 বছরের লোক অতিক্রম করতে পারে, একটা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি,
কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, পুরুষ, মহিলা সবাই চিন্তা তার ধারণা তার দেশ গঠনের মধ্যে ছিল। আমাদেরকে আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামী যদি ইনশাআল্লাহ বিএনপিকে আমরা নির্বাচিত করে আমাদের সরকার গঠন করতে পারি, আমরা কিন্তু ওই ধারণাটা আবার ফেরত নিয়ে এসেছি। আমরা সেটার ভিত্তিতে কিন্তু সব কাজ এখন করতেছি। আগামী দিনে স্বাস্থ্য খাতে কিভাবে হবে, শিক্ষা খাতে কি হবে, কর্মসংস্থানের জন্য কি হবে, পরিবেশের জন্য কি হবে, মহিলাদের জন্য কি হবে, শিশুদের জন্য কি হবে, সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, কাজ করে যাচ্ছি। কিন্তু সবাই মানে ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে, এবং ওইটাই হচ্ছে আমাদের আনন্দ আছে যে এই ভিত্তির উপর জনগণের অংশগ্রহণ, যে একটা দেশের অর্থনীতিকে আমরা বলছি, আমরা রাজনীতিকে গণতন্ত্র করছিলেন, অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি। কিসের থেকে আসছে? অর্থনীতিকে গণতন্ত্রের কথাটা আসছে জিয়া সাহেবের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশের অর্থনীতি গঠন করে চিন্তা করেছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী সকলের অংশগ্রহণ, সকলের জন্য অর্থনীতি এবং অর্থনীতির সুফল সকলের কাছে, সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে এনেছি। এবং আগামীর বাংলাদেশের যদি শাসন ভার পায় বিএনপি, আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে দিতে হবে। প্রত্যেকটি নাগরিকের অংশীদার হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে, পরিবর্তনের সাথে, এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে, সুফল তার কাছে। এই যে মডেলটা জিয়া রহমান সাহেব, এটা আমার কাছে একটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যারা অটল ছিলেন, একদম অটল ছিলেন। যে জায়গাটা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নরেন্দ্রী, তারেক রহমান সাহেব একই অবস্থায় অবস্থান করছে। যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান, সাংবাদিকতাকে কিভাবে মুক্ত করেছেন সবাই জানেন, যে নিয়ন্ত্রিত 4টি পত্রিকা থেকে যে সংবাদপত্রের যে কন্ট্রোল করা হয়েছিল, পত্রিকা সব বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা সরকারের অধীনে ছিল, সাংবাদিক ভাইরা বানাচ্ছেন সেটা থেকে বের করে কিন্তু আজকের প্রেস ক্লাব যেটা, এই জায়গাটাও কিন্তু এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছে, পরিবেশ উনি সৃষ্টি করেছেন, সেটার উপর বের করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনি ডেভেলপ করেছেন। এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে আনন্দের সেটা হচ্ছে, আপনার দেখেছেন 5ই অগাস্টের মধ্যে আপনার স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন চালিয়েছিলেন, ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন চালিয়েছিলেন, এবং এটা রিয়াকশনটা কি ছিল করেছেন? রিয়াকশন ছিল, এই জন্যই তো আমরা এত বছর যুদ্ধ করেছি, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এই দুটি ছিল। এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন একটা স্টেটমেন্ট এলাম না, আর কিছু বলার দরকার আছে। ওয়ান স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনের বিএনপির সাংবাদিকদের নিয়ে কি চিন্তা, মিডিয়াকে নিয়ে কি চিন্তা, একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ করেছেন। স্টেটমেন্ট এটা বাবা জিয়া রহমান সাহেবের কোন ডিপ্লোমা নিয়ে দিতে পারছে, এটা আমাকে এত আনন্দ দিয়ে আমি বলতে পারি ওই স্টেটমেন্ট দেখে। সেই ধরনের সাংবাদিকতার দিকে তাকিয়েছে নির্বাচনের পরে
একটা মুক্ত পরিবেশে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবে, এটাই কিন্তু সফলতা। এটাই কিন্তু একটা দলের সফলতা যারা ক্রিটিসিজম গ্রহণ করতে পারে। তারা একটা জিনিস লক্ষ্য করবেন, বিএনপির এখন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পালা রাখছি, অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্তর একটা পালা আছে আমাদের প্রায় সব জায়গায়। এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি, রাজনীতিবিদদের প্রশ্ন, জনগণের প্রশ্ন উত্তর দিতে হবে, জবাবদিহি হতে হবে, এটা হচ্ছে রাজনীতি। এবং যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হবে। যদি জবাবদিহি টানতে না পারে, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠানিক করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, যেটা জিয়া রহমান সাহেব সংসদে সব দলের লোকজন কিনেছে, সাংবাদিকতাকে মুক্ত করেছে, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উনি সাংবাদিকদের সম্মুখীন হতে, প্রশ্নোত্তর করতে। শুধু তাই নয়, উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন প্রশ্নেও উনি প্রশ্ন শুনতে, অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসতেন। এটা তো মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনৈতিক চর্চা, এটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতি একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করতে, অর্থাৎ সহনশীলতা থাকতে হবে। অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে, সহ অবস্থান থাকতে হবে, ভিন্ন মত থেকেও। এই সংস্কৃতিটা আমরা আনতে নামবেন, যেটা বিএনপি করতে চেষ্টা করছে, তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে। আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দের যে অপপ্রচার চলছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না। তো খেয়াল করেছেন, আমরা কিন্তু এগুলোকে গ্রহণ করছি, হজম করছি, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি, আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদের ধারণ করতে হবে। এটাই হবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। আরেকজন আপনাকে যে লেভেলে নামাতে চাচ্ছে সেখানে নামাতে হবে না। আমার বিরুদ্ধে যখন ওবায়দুল কাদের বক্তব্য রাখতো, সাংবাদিকরা আমার কাছে বলতো, সবাই এটা আপনার বিরুদ্ধে এগুলো বলছে, আপনি কি বলবেন? শুনুন, আমি যদি এটার উত্তর দিতে যাই, আমাকে যেখানে নামতে হবে আমি তো সেখানে নামবো না, আমি নামবো না। সুতরাং আমার কোন উত্তর নেই, আমি উত্তর দেবো না। কেন আমি উত্তর দিতে গেলে তো ওখানে নামতে হবে। এই যে আমাদের বিএনপির রাজনীতি হতে পজিটিভ এবং তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পজিটিভ পলিটিক্স। উনি কিন্তু কাউকে অ্যাটাক করে কোনো কথা বলছেন না, কোন রকম সিরিয়াসলি ওইভাবে বিদ্রুপ করে কিংবা ক্রিটিসাইজ করে প্রতিহিংসা কোন রেসপন্স ওনার মধ্যে নাই। এটা আমাদের সকলকে ফলো করতে হবে। এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আগামী দিনে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের সকলকে আগামী দিনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য সকল ধরনের অপচেষ্টা চলছে। বিএনপি কিন্তু ধৈর্য সহকারে একজন প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে। সমুদ্রে ঝড় তুফান যতই আসুক, একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায়, তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সেইভাবে নেভিগেট করছি। এই যে একটু আগে বললাম, আমরা কিন্তু রেসপন্স করছি না, আমরা বড় পিকচার দেখছি। এই ছোটখাটো জিনিস বিষয়ে আমরা বকডাউন হয়ে যাচ্ছি। একটা রাজনৈতিক দল নেতা নেতৃত্বের বড় সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হচ্ছে তার সে বড় পিকচারটা দেখতে।
বড় পিকচারটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, এটা হচ্ছে সবচেয়ে বড় পিকচার। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেই কারণে এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সকলে নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি নিমন্ত্রণ করেছি এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, যেই সংসদ জনগণের দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে, যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন কোন সম্ভব না। এর আগে দেখেছি 15-16 বছর, এখন 14-15 মাস চলছে, কোন নির্বাচিত সরকার বাংলাদেশে নাই। এবং নির্বাচিত সরকার না থাকলে 14-15-16 বছর এক ধরনের সমস্যা, 14-15 মাসে ভিন্ন ধরনের সমস্যা। কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই, জনগণের প্রতিনিধিত্ব নাই। সরকার এখানে, জনগণ নিচে, মাঝখানে ব্রিজটা আছে, মাঝখানে যে সেতু সেটা নাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে। এবং সেই সেতু না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন নেই। আইন শৃঙ্খলা, অর্থনীতি, সব নিম্নগামী অবস্থা, যেখানে রাজনৈতিক ব্যাকিং থাকবে, রাজনৈতিক সমর্থন থাকবে, সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না এবং জনগণের চাহিদাও মেটাতে পারবে। এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটা দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই। এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে, যেটা আমি একটু আগে বললাম, পরিবর্তন আনতে পারি, দেশে স্থিতিশীলতা আনতে পারি, দেশে সহনশীলতা আনতে পারি, দেশে পরস্পর প্রতি সম্মানবোধ আনতে পারি, বাংলাদেশ, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন জিয়া রহমান সাহেব দেখেছেন, যেই বাংলাদেশ আমাদের দেশের বেগম খালেদা জিয়া করেছে, আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান সাহেব আমাদের সকল, কিন্তু সেটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন কথাগুলো আমি বলছি এই কারণে যে রাজনীতিবিদরা রাজনৈতিক রেটরিক্স এর মধ্যে থাকে। বিএনপির রাজনীতি কিন্তু রেটরিক্স এর বাইরে। আমরা কিন্তু খুলে বলছি সব, আগামী দিনে বিএনপির চিন্তাটাকে আমরা সব খোলাখুলি ভাবে বলছি। শুধু পলিটিক্যাল রেটরিক্স এর মধ্যে থাকলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর হবে। এখানে একটু ট্রাস্টের সমস্যা সত্যিকার অর্থে। এই জন্য জনগণ জানতে চাই আগামী বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন, কি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে। এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যে রোগ প্রতিরোধ করার জন্য যে কেয়ার গুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে, এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার পরবর্তী স্টেজে, অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন, সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে। এবং তারপর স্টেজে যদি আপনার না হয় তারপরে আপনি শহরে যাবেন, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। তা না হলে ডিভিশনাল শহরে যাবেন, তারপরে ঢাকায় যে আসতে হবে দরকার তো নেই। আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি, এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে যায়, কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে। সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি করার দরকার। চাইনাতে 60% ছাত্ররা ভোকেশনাল এডুকেশনে চলে যায়, স্কিল ডেভেলপমেন্ট চলে যায়, এবং এটাই হচ্ছে বড় শক্তি অর্থনীতির জন্য। আর যারা উপরের দিকে সেটা ভিন্ন ধরনের শক্তি। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। আমরা 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি 18 মাসে। আই রিপিট,
18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছে। এখন ওয়াদা করলে রাজনীতিবিদরা বিশ্বাস করবে না, কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করছি। কোন সেক্টরে কত হবে, কত কর্মসংস্থান হবে, কত আত্মকর্ম, আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি। কর্মসংস্থান তো আছে, আত্মকর্মসংস্থানের উপর বেশি জোর দিচ্ছি। বিদেশে কর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে কত হবে, এটার জন্য কত বিনিয়োগ করতে হবে, এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এটার জন্য ট্রেনিং কি করতে হবে, এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করি, এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের মৃত্তিকা শিল্পী, কুটির শিল্প, যে আমাদের যে বিভিন্ন ভাবে গ্রামে গঞ্জে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করছি। আমরা মেগা প্রজেক্টের চিন্তা করছি না। আমার গ্রামে যে একটা মহিলা একটা মৃত্তিকা শিল্প করছে, একটা কুটির শিল্প করছে, তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই, তাকে আমরা তাদের কাঁচামালের সুবিধা দিতে চাই, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দিতে চাই, তাকে আমরা ডিজাইনিং এর সমর্থন দিতে চাই, ডিজাইনিং, তাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই, তাকে আমরা সরাসরি সেলিং প্ল্যাটফর্ম দিতে চাই, যে বিক্রির জন্য অ্যামাজন, ইবে এগুলোর উপর সরাসরি সে গ্রাম থেকে তাদের বিক্রি করতে পারে। এটা প্যাকেজ, এখানে বিনিয়োগ আছে। সুতরাং আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা এই জায়গাগুলোতে দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতন্ত্রের কথা আমরা বলছি, এটা কিন্তু কেউ কোনোদিন বলবে। রাজনীতিকে গণতন্ত্রের কথা সবাই বলবে, কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রের পেলে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে সম্পৃক্ত হওয়া, তার অবদান রাখে, তাই সে সেখান থেকে লাভবান হবে। যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিক একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা গোষ্ঠী যেটা লুটপাট করেছে, পৃষ্ঠপোষকতা ছাড়াও যারা অর্গানাইজ গ্রুপ তারাও সুবিধা পেয়েছে, কিন্তু বাকি লোকগুলো তো আমাদের সত্যিকার অর্থে অর্থনীতি থেকে বাইরে রয়ে গেছে, না তারা অর্থনৈতিক সহায়তা পেয়েছে, না তারা সেটা সুবিধা পেয়েছে। এই যে বিশাল একটা চিন্তা পেয়েছে আগামী শুধু রাজনীতির জন্য, অর্থনীতিতে বাংলাদেশের মানুষকে সুবিধা প্রদান করে, এই কথাগুলো আমাদের জনগণকে আমরা বলছি, আমরা প্রস্তুত হয়েছি, আমরা ডে ওয়ান থেকে কাজ করবো ইনশাআল্লাহ, কারণ আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি, দেশি বিদেশি এক্সপার্টরা এখানে কাজ করেছে, এখনো করছে, এবং সুতরাং বড় আয়োজন এবং বিনিয়োগের ধারা চেঞ্জ হয়েছে। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বের হয়ে জনগণের সর্বসাধারণের অর্থনীতিতে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ। জিয়া রহমান সাহেব এই কথাগুলো এই জন্য বলছি, সবগুলো কিন্তু অরিজিনাল চিন্তা জিয়া রহমান সাহেব, উনি লেভেল প্লেইং ফিল্ড করছে সবার জন্য, এখানে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষের জন্য, মহিলাদের অংশগ্রহণ, আমার মহিলাদের অংশগ্রহণের উপর অনেক বড় জোর দিচ্ছে। এই যে সুবিধাগুলো কিন্তু সবচেয়ে বেশি লাভবান মহিলা। আমরা আইটি কম্পিউটার উপরে অনেক জোর দিচ্ছি গ্রামে গঞ্জে, আমরা চাইবো কল সেন্টার গুলো আমরা গ্রামে গঞ্জে করতে চাই, ছেলে মেয়েরা যাতে গ্রামে বসে থাকে কল সেন্টার, এবং তার জীবন জীবিকা বদলে যাবে। তারা যে পরিমাণ আয় করবে সব জায়গায় চাকরি করবে, সম্পূর্ণ জীবন জীবিকা, তারা ট্যাক্স পেয়ার হয়ে যাবে, তারা ট্যাক্স পে করতে পারবে, ওই জায়গায় তাদের আয়কে আমরা নিয়ে যেতে চাই, তাদের ট্যাক্সের মাধ্যমে যে ট্যাক্সের সমস্যার সমাধান করতে হবে। সুতরাং প্রত্যেকটি মানুষকে আমরা চাই, কিন্তু রাজনীতির তুলনায় অর্থনীতি, সমাজে তাদের অংশগ্রহণকে আমরা অনেক করছি। তো সবকিছু অরিজিন হতে কথাগুলি এই জন্য বললাম, আমরা কিন্তু আমাদের ইন্সপিরেশন কিন্তু ওখান থেকে আসছে। বেগম খালেদা জিয়াও সেই কাজটা করছে, তারেক রহমান সাহেব এটা করছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আরো বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে আরো বড়ভাবে নির্বাচনের দিকে যাচ্ছি, এবং এই জন্য দেশের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। লাস্টে আমি যেটা বলবো, নির্বাচনকে সামনে রেখে আজকে মধ্যে একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবর্তন, আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ শিখেছি, আমরা অনেক প্রাণ দিয়েছি, আমরা দীর্ঘ আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পঙ্গু হয়েছে, এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে। আজকে
কেন্দ্রীয় সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, জনগণের অধিকার ঠিক থাকতো। কিন্তু সবকিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনা, আর 14-15 মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখনো চলছে। এবং আমি এটাই বলবো, কেয়ারটেকার সরকার পুনর্প্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে, এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। আমি কথাটা পরিষ্কার করতে পারছি, আশা করি পরিষ্কার হয়েছে। যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে, বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। কোন বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না। আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনের কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে, বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্ব সব মাথায় রেখে আমরা সেভাবে পরিচালিত হব।